খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 6 তারিখ বুধবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 13টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। কোচবিহারের শুভেন্দুর কনভয়ে ভয়ানক লাঠি বাঁশ ইট নিয়ে হামলা চালাতে খাগড়াবাড়ি মসজিদের সামনে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের জড়ো করেছিল তৃণমূল। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারী। নজরে এসআইআর, নাগরিকত্ব হারানোর ভয়ে ভোটার তালিকা সংশোধনে কি নথি জরুরি, জানালো কেন্দ্র। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাজে বাধা আইএসএফ কর্মীদের, বসিরহাটে ধুন্ধুমার। রাজ্যে ভোটার লিস্টে কারচুপি, 2 WBCS অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ কমিশনের। বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন, দলের বড় বৈঠকে বললেন অভিষেক। প্রাক্তন ভোটারের তথ্য জানতে এবার পঞ্চায়েত প্রধানকে নোটিশ, অসম সরকারের চক্রান্ত তোপ তৃণমূলের। বৃষ্টিতে স্কুলে ছাত্রীর সংখ্যা কম, সেই সুযোগে 3য় শ্রেণীর ছাত্রীকে ক্লাসরুমে ডেকে যা করলেন শিক্ষক। রেশন ভোটার আধার কোনোটাই হবে না, হবেটা কি? ঘাটালে গিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। বদল হবে, বদলাও হবে, উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে। প্রাণঘাতী হামলার পর মমতাকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ফের চিট ফান্ডে কোটি টাকার প্রতারণার রহরায় অভিযুক্ত 4 ভাইয়ের একজন গ্রেফতার। অভিষেকের বৈঠকে গড়হাজির কল্যাণ, মমতাকে ধন্যবাদ দিয়ে শ্রীরামপুরের সাংসদ বললেন, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিলেন। সুদের কারবারি থেকে অস্ত্র ব্যবসায়ী, পুলিশে জেরায় উঠে এলো খরতহের মধুসূদনের চাঞ্চল্যকর তথ্য। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে জঙ্গিদের বাঁচিয়ে নিরীহদের হিন্দুদের ফাঁসিয়েছে কংগ্রেস, তোপ যোগী। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য, আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস। এবারে দেখুন বিস্তারিত খবর। কেন্দ্রের নির্ধারিত নিয়মে নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ না করতে পারলে ভোটার তালিকায় নাম উঠবে না, এমনকি তালিকায় থাকা নামও বাদ যেতে পারে, হারাতে পারে নাগরিকত্ব। বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষাধিক মানুষের নাম বাদ করেছে, বাংলাতেও এমনই আশঙ্কা। এই প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মালা রায় লোকসভায় প্রশ্ন তোলেন, কোন নথিতে নাগরিকত্ব প্রমাণ সম্ভব? স্বরাষ্ট্র মন্ত্রক কোনো নির্দিষ্ট তালিকা না দিয়ে জানায়, কেন্দ্রীয় সরকার যেসব জাতীয় পরিচয়পত্র দেয় সেগুলি গ্রহণযোগ্য। তবে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী আধার বা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, ফলে সংশয় আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সামনে এসেছে সম্ভাব্য 11টি নথির তালিকা, যা নাগরিকত্ব প্রমাণে কাজে লাগতে পারে। 1. জন্ম শংসাপত্র, 2. পাসপোর্ট, 3. ম্যাট্রিক উচ্চ শিক্ষার সার্টিফিকেট, 4. সরকারি পরিচয়পত্র বা পেনশন নথি, 5. স্থায়ী বসবাসের শংসাপত্র, 6. বন অধিকারের শংসাপত্র, 7. জাতিগত শংসাপত্র, 8. এনআরসি নথি যদি থাকে, 9. ফ্যামিলি রেজিস্টার, 10. জমি বা বাড়ির বরাদ্দপত্র, 11. 1987 সালের আগে প্রাপ্ত সরকারি পরিচয়পত্র। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে গিয়ে হামলার মুখে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ির কাঁচ ভাঙা ও পাথর ছোড়ার অভিযোগ তুলে তিনি তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহার পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে নিজের বুলেট প্রুফ গাড়ির ভাঙা কাঁচ দেখিয়ে শুভেন্দু বলেন, তৃণমূল কায়দা করে হামলা চালিয়েছে। আমি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম এতক্ষণে মর্গে থাকতাম। পুলিশের সামনেই এই হামলা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী মুসলমানদের এনে তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। মেরে ফেলতে কনভয়ে অ্যাটাক করা হয়েছে, এমনই মন্তব্য তার। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু দাবি করেন, হামলার স্থান ছিল খাগড়াবাড়ির মসজিদের সামনে। সেখানেই রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের জড়ো করে হামলা চালানো হয়। তার কথায়, তৃণমূলের ভোট ব্যাংক এই অনুপ্রবেশকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করছেন। তিনি আরো লেখেন, আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়ন চাইছি, আর সেই কারণেই মুখ্যমন্ত্রী বিদেশিদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তাও মসজিদের মতো পবিত্র স্থানকে অপব্যবহার করে। এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আরও দাবি করেন, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই হামলার ছক কষা হয়েছে।
হামলার ষড়যন্ত্রে জড়িত উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য ও জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করবেন বলেও জানান। বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন। ভার্চুয়াল বৈঠকে বিজেপির তুলোধনা করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় 10,000-এর কাছাকাছি নেতাকর্মীদের করে ফেললেন ভার্চুয়ালি বৈঠক। হাজির সাংসদ থেকে বিধায়ক সকলেই। সেখানে অভিষেকের সাফ কথা, 1 ছটাক জমিও আমরা বিজেপিকে ছাড়ব না। কয়েকদিন আগেই হুগলির পুরসভায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। তাকে দেখেই উঠেছিল জয় বাংলা স্লোগান। তা দেখেই গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় শুভেন্দুকে। সূত্রের খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে শুভেন্দুকেও কটাক্ষ করেন অভিষেক। বলেন, দেখলাম একজনকে জয় বাংলা বলতেই খেপে গেল। এখানেই শেষ নয়, বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি শাসিত রাজ্যে ব্রিজ ভেঙে পড়ছে। শুনেছেন কোন বিজেপি নেতার বাড়ি ভেঙেছে? মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাড়তে চায়। এনআরসি এসআইআর নিয়ে প্রচার করুন, বোঝান বাড়ি দিলে রাজ্য সরকার দিবে। আমরা তো বিজেপিকে এই রাজ্যে কমিয়েছি, কেন আমরা 77 থেকে ওদের 40-এ নামিয়ে আনতে পারবো না? রীতিমতো ভোটের প্রচারের সুর বেঁধেও দেন। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দেন বার্তা। বলেন, 80,000 বুথে আগামী 2 মাসের মধ্যে 2টো করে সভা করুন। দলের ঊর্ধ্বে কেউ না, একত্রিত হয়ে লড়াই করুন। দলে কোনো আমি তুমি চলবে না। যদি কেউ আমি তুমি রাজনীতি করো, পরিণতি খুব খারাপ হবে। দল যাকে দায়িত্ব দেবে, পছন্দ না হলে কাজ করতে হবে তার সঙ্গে। বসিরহাটে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ধুমধুমার, হাতাহাতি মারধর বচসা শাসক দল তৃণমূল ও আইএসএফের কর্মী সমর্থকদের মধ্যে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার বসিরহাটের উত্তর বিধানসভার বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসে। সেখানে 5 নম্বর বুথের এইএসএফ মেম্বার সালেহা খাতুন বিবি তার দলের কর্মী সমর্থকদের নিয়ে ক্যাম্পে যান। সেখানে বিভিন্ন দাবি দাওয়া জানান। সেখানে উপস্থিত সরকারি আধিকারিকরা তার নথিভুক্ত করেন। কিন্তু আইএসএফ এর অভিযোগ, উপস্থিত শাসক দলের লোকজন সেই দাবি দাওয়াগুলি কেটে নিজের দাবিগুলি লিখে দেন। তার জেরেই শাসক দল ও আইএসএফ এর কর্মী সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বচসা গড়ায়, হাতাহাতিতে মারধর করা হয় বলে অভিযোগ। মাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসএফ এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন মল্লিক জানান, একটা বচসা হয়েছে ঠিকই, পরে তা মিটে গিয়েছে। অসম ফরেনার্স ট্রাইব্যুনালের চিঠি বিতর্কে উত্তাল কোচবিহার। মাথাভাঙার হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমানা বর্মনকে নোটিশ পাঠানো হয়েছে অসমের নলবাড়ি থেকে। যদিও নাগরিকত্ব নিয়ে নয়, এক কোচবিহার বাসিনী মিনতি রায়ের এনআরসি সংক্রান্ত নথির প্রেক্ষিতে ওই প্রধানকে তলব করা হয়েছে। বিবাহ সূত্রে বর্তমানে অসমের বাসিন্দা মিনতি রায় এনআরসি তালিকায় নাম তুলতে কোচবিহার থেকে পঞ্চায়েতের একটি শংসাপত্র দাখিল করেছিলেন। কিন্তু নামের বানানে বিভ্রান্তি থাকায় মামলায় যান তিনি। সেই মামলার ভেরিফিকেশনের জন্যই প্রধানকে 27 আগস্টের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও প্রধান বিমানা বর্মনের দাবি, সরকারিভাবে এখনো কোনো নোটিশ তিনি পাননি। পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ঘটনায় স্থানীয় স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপপ্রধান আসিফ আলীর বক্তব্য, যার জন্য নথি চাওয়া হচ্ছে তিনি এখানকারই। বহু আগে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তারপরও প্রধানকে ডাকা মানে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এ নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা সাংবিধানিক অপমান। তাদের প্রশ্ন, বাংলার প্রধান কি অসম সরকারের অধীনে? দলের বক্তব্য, এটি বাঙালিদের অপমান করার কৌশল, যার নেপথ্যে রয়েছে এক রাজনৈতিক ষড়যন্ত্র। নির্বাচনী কাজে গাফিলতি ও অসততা নিয়ে কোনোভাবে বরদাস্ত করা হবে না, এই হুঁশিয়ারি আগেই দিয়েছিল নির্বাচন কমিশন। এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগে কড়া পদক্ষেপ নিল কমিশন। বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের 2 ইআরও এবং 2 সহকারী ইআরওকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশও দিয়েছে কমিশন। সূত্রের খবর, অভিযুক্তরা দায়িত্বে থাকার সময়ে ভোটার যাচাই ও সংশোধনের কাজে অসততা ও উদ্দেশ্য প্রণোদিত কারচুপি করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু নাম অন্তর্ভুক্ত বাদ দেওয়ার অভিযোগ ওঠে এই 2 কেন্দ্রে। তদন্তে একাধিক অনিয়মের প্রমাণ মেলায় তাদের বরখাস্ত করা হয় এবং এফআইআর দায়ের করা হয়। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক বলেন, ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি, সেখানে সামান্যতম কারচুপিও বরদাস্ত করা হবে না। এই ধরনের কর্মীরা যেন সিস্টেমে না থাকেন তা নিশ্চিত করতে হবে।
এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, কমিশন বিজেপির নির্দেশ মতো কাজ করছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, এই ঘটনা প্রমাণ করে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা নিয়ে বেআইনি কাজ হচ্ছে। কমিশনের কড়া পদক্ষেপ প্রশংসাযোগ্য। এই ঘটনা যে অন্য আধিকারিকদের জন্য সতর্কবার্তা, সে বিষয়ে একমত রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপে ফের একবার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার স্পষ্ট বার্তা। ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শিক্ষককে মারধর, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে আটক করেছে পুলিশ। অভিভাবকের অভিযোগ, উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিভাবকরা জানাচ্ছেন, গত শুক্রবার প্রবল বৃষ্টির কারণে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল। অভিযোগ, স্কুল ফাঁকা থাকার সুযোগ নিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করেন শিক্ষক। মঙ্গলবার অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে সেই অভিযোগ জানান। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে পুলিশ স্কুলে পৌঁছানোর আগেই ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। ক্ষুব্ধ অভিভাবকের হাত থেকে শিক্ষককে উদ্ধার করে বাগদা থানার পুলিশ। নাবালিকা ছাত্রের মায়ের অভিযোগ, শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে, আর যেন অন্য কারোর সঙ্গে এরকম ধরনের ঘটনা না ঘটাতে পারে। স্কুলের প্রধান শিক্ষক ব্রতেশ কুমার দাস বলেন, স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত নিন্দনীয়। এর প্রভাব যেন স্কুলের উপরে না পড়ে। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে নিয়ে গিয়েছে। প্রশাসন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক, আমরা সেটা চাই। দীর্ঘ 1.5 মাস ধরে জলবন্দি ঘাটাল। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে হয়ে ঘাটালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতির জন্য ফের একবার ডিভিসি ও কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র কোনো সদিচ্ছা দেখায় না। ডিভিসি হঠাৎ জল ছেড়ে দেয় আমাদেরকে না জানিয়ে। এবার 51,000 কিউসেক জল ছেড়েছে, এটা পরিকল্পিত বন্যা, অথচ ক্ষতিপূরণ দিতে কেন্দ্র রাজি নয়। তিনি মনে করিয়ে দেন, কেলেখাই ও কপালেশ্বরীর সংস্কার কেন্দ্র না করায় রাজ্যকেই করতে হয়েছিল। ওদের অসহযোগিতা সত্ত্বেও রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে। বর্ষার পর থেকেই কাজ শুরু হবে বলেন মুখ্যমন্ত্রী। ঘাটালের সভা থেকেই নাগরিকত্ব ও ভাষা রাজনীতির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলে, আমি প্রতিবাদ করায় ওরা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে ধরবে, ভয় পাই না। তিনি দাবি করেন, এসআইআর এর নামে ফের এনআরসির চেষ্টা হচ্ছে। পুরনো ভোটার তালিকা বাতিল করে নতুন করে নাম তুলতে বলা হচ্ছে। ষড়যন্ত্র করে নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে বলেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন মমতা। এপিক আধার কার্ড করেছিল কারা? আজ তারাই বলছে বাতিল। এদিন ঘাটাল থেকে মেদিনীপুরে রওনা দেন মুখ্যমন্ত্রী। পরদিন ঝাড়গ্রাম, তারপর অরণ্য শহরে জনজাতি কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান তিনি। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে। তার বুলেট প্রুফ গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয়। শুভেন্দুর অভিযোগ, এই হামলার পিছনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য এবং ডিজি রাজীব কুমার রয়েছেন। তার দাবি, পুলিশ তাকে খুনের ষড়যন্ত্র করেছিল। ঘটনার পর জেলা কার্যালয়ের কর্মসূচিতে শুভেন্দু বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, লক্ষণ শেঠকে জব্দ করেছি, এবার উদয়ন গুহকে ছাড়ব না। বদল হবে, বদলাও হবে। তিনি আরো বলেন, উন্মত্ত হায়নার দল পাগল কুকুরের মতো ছাপিয়ে পড়েছে। আমি বুলেট প্রুফ গাড়িতে না থাকলে মৃতদেহ নিয়ে ফিরতে হতো। শুভেন্দু জানান, ঘটনাস্থল ছিল খাগড়াবাড়ি মসজিদের সামনে, যেখানে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের জড়ো করে হামলা চালানো হয়। তার অভিযোগ, তৃণমূল এই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, ঘোকসাডাঙ্গায় পুলিশ দাঁড়িয়ে থেকেও কিছু করেনি। 87 বছরের বাবা 78 বছরের মাকে গালাগালি করেছে। পশ্চিমবঙ্গে যদি বিহারের মতো এসআইআর চালু হয় তাহলে আরও বিপদ। সীমান্ত খোলা, বাংলাদেশ থেকে হু হু করে লোক ঢুকছে। রহরার পাতুলিয়া এলাকায় ফের চিটফান্ড কেলেঙ্কারি। মাতৃ ব্যবসায়ী ফান্ডের নামে কয়েকশো মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এই প্রতারণার সঙ্গে যুক্ত এক পরিবারের 4 ভাই, ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 3 জন পলাতক। পুলিশ সূত্রে খবর, গত 25 বছর ধরে উত্তম পাল ও সুজন পাল নামের 2 ভাই এই ফান্ড চালাতে। প্রথমে সাধারণ বাসিন্দা, পরে বাজারের ব্যবসায়ীরাও বিনিয়োগ শুরু করেন। মাসিক ও দৈনিক কিস্তিতে অনেকেই 5-6 লক্ষ টাকা পর্যন্ত জমিয়েছিলেন ভবিষ্যতে মোটা রিটার্নের আশায়। প্রথম দিকে নিয়মিত টাকা ফেরত দিলেও সম্প্রতি সেই লেনদেন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই 2 ভাই গা ঢাকা দেন। সোমবার সন্ধ্যে থেকে তাদের বাড়ি তালাবন্ধ থেকে চাপে পড়েন আমানতকারীরা। থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে, প্রতারণায় জড়িত 4 ভাই মিলে একসঙ্গে কাজ করতেন।
এলাকার মানুষের বিশ্বাস অর্জন করেই দীর্ঘদিন ধরে গোপনে প্রতারণার ছক কষেছিলেন বলে অভিযোগ। একজন আমানতকারী বলেন, শুরুতে ঠিকঠাক টাকা পেতাম, তাই বিশ্বাস করি। এখন বুঝছি সবটাই ছিল ঠকবাজি। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। প্রশাসনের তরফে আশ্বাস, দোষীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। স্থানীয়দের অনুরোধ, কেউ যেন আর কোনো অনুমোদিত ফান্ডে টাকা না দেন। 24 ঘন্টার ব্যবধানে তৃণমূলে পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথম বৈঠকে ছিলেন, দ্বিতীয় বৈঠকে অনুপস্থিত। দলীয় সংগঠন মজবুত করা ও শৃঙ্খলার বার্তা দিতেই মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন দলের অধিকাংশ সাংসদ বিধায়ক, কিন্তু ছিলেন না হুগলির বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কল্যাণ জানিয়েছেন তার মন মেজাজ ঠিক নেই, তিনি বৈঠকে থাকতে পারবেন না। অভিষেকও নাকি তাকে বলেন, ঠিক আছে, 7 তারিখ কথা হবে। এর আগের দিনই দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয় লোকসভায় দলনেতা হবেন অভিষেক। এরপরই কল্যাণ সাংবাদিকদের জানান, তিনি চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। পাশাপাশি মহুয়া মৈত্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ। তৃণমূলের অন্দরের অনেকের মতে কল্যাণের এই প্রতিক্রিয়া আসলে দিদির সিদ্ধান্তে অসন্তোষের ইঙ্গিত। সম্ভবত তিনি আশা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর লোকসভায় দলনেতা হবেন তিনি নিজেই। সেই প্রত্যাশা পূরণ না হওয়াতেই ক্ষোভ। কল্যাণকে সামাল দিতে পরে টেলিফোনে কথা বলেন অভিষেক, তাকে অনুরোধ করেন এখনই ইস্তফা না দিতে। দিল্লিতে গিয়ে সরাসরি আলোচনার আশ্বাসও দেন, কিন্তু পরদিনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণের ইস্তফাপত্র গ্রহণ করে ফেলেন এবং তার স্থানে চিফ হুইপ পদে বসান কাকলি ঘোষ দস্তিদারকে। শতাব্দী রায়কে করা হয় উপদলনেতা। এরপর কল্যাণ সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার ইস্তফা গ্রহণ করার জন্য ধন্যবাদ। ঈশ্বর আমায় সংসদে চিৎকার করে স্ট্রোক থেকে বাঁচালেন। জানান, আমি ক্লান্ত। 2009 সাল থেকে দায়িত্ব সামলাচ্ছি, এখন বয়স 69। এই ধকল আর নিতে পারছিলাম না। খড়দহের রিজেন্ট পার্কের এক অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো একাধিক রিভলভার ও 1000-এরও বেশি কার্তুজ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি অস্ত্রই ফ্যাক্টরি মেড। লাইসেন্স প্রাপ্তদের জন্য প্রস্তুত এই অস্ত্র কিভাবে এক ছাপোষা ব্যক্তির মধুসূদন ঘোষের ফ্ল্যাটে জমা হলো তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। সোমবার রাতে খড়দহ থানার পুলিশ হানা দেয় প্রতিমা মঞ্জিল আবাসনের ওই ফ্ল্যাটে। তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা গিয়েছে, মৃত মধুসূদন দত্তের সঙ্গে অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে। পুলিশ জানায়, কুটির সিটের নিচে অস্ত্র লুকিয়ে নিজেই তা ডেলিভারি করতেন তিনি। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই বিভিন্ন মহিলা যাতায়াত করতেন মধুসূদনের ফ্ল্যাটে। কখনো পরিচয় দিতেন কাজের মেয়ে, কখনো রান্নার লোক। পুলিশের সন্দেহ, এই যাতায়াতের আড়ালেই চলত অস্ত্র পাচার। এই মহিলাদের ঘন ঘন বদল নিয়েও তৈরি হয়েছে রহস্য। ঘটনার পর আবাসিকরা সিদ্ধান্ত নিয়েছেন মধুসূদনকে ওই ফ্ল্যাটে থাকতে দেওয়া হবে না। নিরাপত্তার কারণে আবাসনের গেটের তালা বদলেরও উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশি জেরায় মধুসূদন জানায়, তিনি সুদে টাকা খাটাতেন, সেখান থেকে রোজগার হওয়া অর্থেই অস্ত্র কারবারে নামেন। পাশাপাশি পুরনো মুদ্রা কেনা বেচারও শখ ছিল তার। পুলিশের অনুমান, বেআইনি কারবার গোপন রাখতে বারবার ঠিকানা বদলাতেন তিনি। সোদপুর পানিহাটি ঘুরে শেষে খড়দহে ফ্ল্যাট কেনেন। ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। কারা এই চক্রে জড়িত, কোথায় কোথায় অস্ত্র সরবরাহ হতো, খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি দিক। মালেগাঁও বিস্ফোরণের ঘটনা নিয়ে ফুঁসে উঠলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাক শিবিরকে তোপ দেখে তিনি বলেন, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে জঙ্গিদের বাঁচিয়ে নিরীহদের হিন্দুদের পাশিয়েছে কংগ্রেস। পাশাপাশি সমাজবাদী পার্টিকেও এক হাত নিয়েছেন যোগী। যোগী বলেন, আজ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো দলগুলি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। মালেগাঁও বিস্ফোরণের ঘটনা নিয়ে কংগ্রেস কি কখনো দেশের কাছে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইবে? কংগ্রেস এবং সমাজবাদী পার্টির রাজনীতি দীর্ঘদিন ধরেই জাতপাত, সাম্প্রদায়িক দাঙ্গা এবং মাফিয়াদের তোষণকে করে চলেছে। তার অভিযোগ, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে কংগ্রেস জঙ্গিদের বাঁচিয়ে নিরীহ হিন্দুদের ফাঁসিয়েছে। যোগীর বক্তব্য, গোটা ঘটনার জন্য কংগ্রেসের উচিত প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া। 2008 সালের 19 সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে ভয়াবহ বিস্ফোরণে 6 জন নিহত এবং শতাধিক আহত হন। মসজিদ লাগোয়া কবরস্থানে রাখা একটি মোটর বাইকে বোমা ছিল। তদন্তে উঠে আসে হিন্দুত্ববাদী সংগঠনের নাম। ওই বাইকটি ছিল বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুরের নামে নথিভুক্ত। গ্রেফতার করা হয় প্রজ্ঞা, কর্নেল প্রসাদ সহ অন্যান্যদের। 2011 সালে মামলাটি যায় এনআইএ এর কাছে। তদন্তের অভিমুখ বদলে যায়। 2018 সালে বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালত 323 জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখে, কিন্তু প্রমাণের অভাবে সম্প্রতি এনআইএ বিশেষ আদালত সকল অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করে। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব,
তখন বর্তমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। খবর আজকের মতন এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে।